যে আমরা দেখি বেশিরভাগ সময়ে বর্ষা মৌসুমে আমাদের যত সরকারি প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান রয়েছে তারা একদম একটা মহাযজ্ঞ হাতে নেয়। সব সরকারের সময় এটি দৃষ্টিগোচর হয়, সেটা হচ্ছে রাস্তা খোঁড়াখুড়ি ওই সময় যেন তাদের কাজ পড়ে যায়। সেটি তো একটু মহানগরের জন্য বড় সমস্যা। এই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলেন, এই সমস্যার সমাধানে তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বেন বা তাদের জন্য পরামর্শ থাকবে কিনা, এটিও তো অন্তত তীব্র যানজট বা এই নগরকে নাকাল করার জন্য যথেষ্ট। ধন্যবাদ আবার আপনাকে। এই পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের একটা বিরাট ধরনের চ্যালেঞ্জ আছে। অনেক কাজ কিন্তু বন্ধ হয়ে আছে। এই ঢাকা শহরের ভিতরেই দুই সিটি কর্পোরেশন আমাদের যে সকল কাজগুলো করছিল তার অনেকগুলো কাজ কিন্তু বন্ধ ছিল এবং বন্ধ আছে। ফলে এইগুলোকে পরিপূর্ণভাবে চালু করা এবং কাজে ফিরে আসা, যারা কন্ট্রাক্টর ছিল তাদেরকে কাজে নিয়ে আসা, এগুলো তো অবশ্যই একটা চ্যালেঞ্জ আছে। আর আরেকটি কথা যেটা আপনি বলছিলেন যে যখন বর্ষা মৌসুম আসে খোঁড়াখুড়ির পরিমাণ বাড়ে, আসলে খেয়াল করে দেখবেন ওই সময়টাতে ইয়ার ক্লোজিং এর একটা ব্যাপার থাকে, ফাইন্যান্সিয়াল ইয়ার। সেই সময়টাতে কাজের একটা বিরাট ধরনের মানে তড়িৎ গতিতে কাজ হতে শুরু করে, কারণ বিল পেমেন্টের একটা ব্যাপার আছে। এগুলো কিন্তু আছে। তো মানে সেখানে যারা ক্লায়েন্ট প্রতিষ্ঠান অর্থাৎ যারা কাজগুলো করাচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তাদেরকে সামগ্রিকভাবে একটা রোড প্ল্যান নিয়ে আগাতে হবে। আর আমাদের বেশিরভাগ সময় এই রোড প্ল্যানটা থাকে না। এই রোড প্ল্যান না থাকার কারণে, মানে রোড ম্যাপটা না থাকার কারণে যেটা হয়, তো কাজগুলো ডিলে হতে থাকে এবং বছরের শেষ দিকে এসে, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ দিকে এসে খুব তড়িঘড়ি করে ওই সময় খোঁড়াখুড়ির পরিমাণটা যায় বেড়ে। এখানে সৌরভ ভাই কিন্তু আবারও একটা কথা বললেন যে ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ ধারণ করার ক্ষমতা। এই ঢাকা শহরের যে ধারণ করার ক্ষমতা অনেক আগেই হারিয়েছে, এই কথাটা মানে এক টেকনিক্যাল লোকজন না, শুধু নন টেকনিক্যাল লোকজন, সাধারণ মানুষ যারা সুবিবেচনা করেন, এই ধরনের পর্যবেক্ষণশীল মানুষও কিন্তু এটা বুঝতে পারে। কিন্তু বুঝতে পারে না কারা? যারা স্বার্থান্বেষী একটা মহল আছে। আমি পরিষ্কার করে বলি, এই ডিটেল এরিয়া প্ল্যান যেটা অ্যাপ্রুভাল পেয়েছিল গত 2022 সালে, সেটাকে এখন নতুন করে একটা গোষ্ঠী শুরু করেছে, তারা কথা বলা শুরু করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন একটি ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তখন তারা বলছে যে ওই ট্যাবটাকে বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? প্রশ্নটার উত্তর কিন্তু খুবই সিম্পল। এরা শুধুমাত্র চায় হচ্ছে বিল্ডিং এর এফএআর বাড়াতে এবং তার হাইট বাড়াতে, তাতে করে আবার নতুন করে লোকজন এখানে আসবে। তাদের একমাত্র ভাষ্য হচ্ছে এখানে রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু কমে গেছে এবং এটাকে বাড়াতে হবে, তাহলে আরো মানুষ আসবে, আরো ডেন্সিফিকেশন হবে, আরো প্রচুর মানুষ এই শহরে একটা ক্রাউড তৈরি করবে। এটা তাদের স্বার্থ হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই সাধারণ মানুষের কোনো স্বার্থ নয়। সুতরাং এখন বর্তমানে যে উদ্যোগটা চলছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে রীতিমতো তারা প্রেসার দিচ্ছে, মন্ত্রণালয়কে প্রেসার দিচ্ছে এই ডিটেল এরিয়া প্ল্যানে, যেখানে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। আপনার এই যে ডেভেলপমেন্টের যে নিয়ন্ত্রণটা, এফআরটাকে কমানোর চেষ্টা করা হয়েছে, সেটাকে তারা আবার লেগেছে যে এটাকে কিভাবে বাড়ানো যায়। তো এই যে একটা মানে এই ড্যাবটাকে নিয়ে যে এক ধরনের ষড়যন্ত্র চলছে, এইখানে আমার মনে হয় সরকার থেকে যারা উপদেষ্টা নিয়োজিত আছেন না, রেসপন্সিবল আছেন, তাদেরকে এই জায়গাটায় সুবিবেচনা করতে হবে। এই ঢাকা শহরকে যদি বাঁচাতে হয়, তাহলে এটা যেন যৌক্তিক একটা জায়গায় যাওয়া হয়, কোনো স্বার্থান্বেষী মহলের যে প্ররোচনায় অথবা চাপে এটা যেন তারা নতি স্বীকার না করেন। তাহলে আমরা যে জট, জলজট এবং ট্রাফিক জ্যাম, যে জ্যামের মধ্যে আমরা আছি, সেখান থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না। সবশেষে আমার বটম লাইন যেটা কথা হবে, সেটা হচ্ছে একটি পরিকল্পনা তৈরি হয় অনেকগুলো স্টাডির মধ্য থেকে। এটা একটা রিফাইন সিদ্ধান্ত, কারো ইচ্ছা অনিচ্ছার কাছে এটা যেন নতি স্বীকার না করে। নিশ্চয়ই। অতিথি অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, আপনি আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।